নমস্কার, এডুকেশন বাংলায় সকলকে স্বাগত। আমি তোমাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, তো সেখানে বিষয়টি হচ্ছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার একটি হলফনামা দিয়ে বোঝালো যে বৈবাহিক ধর্ষণ কেন ব্যতিক্রম। অর্থাৎ বর্তমানে তোমরা রাজ্য রাজনীতি জানো যে কি নিয়ে তোলপাড় রয়েছে। মহিলা ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ধর্ষণের পর, এবং সেখানে একাধিক দেখা গেছে সেখানকার পরবর্তীতে আরো আর্থিক দুর্নীতি এবং একাধিক ব্যক্তিকে অ্যারেস্ট করাও হয়েছে, প্রিন্সিপালও অ্যারেস্ট হয়েছে। তো সেটা তোমরা আলাদা ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেটা দেখে নেবে, সেটা নিয়ে আসছি না এই ভিডিওতে। তো এখানে যে কেন্দ্র সরকার কেন এই হলফনামা জমা দিয়ে বললো যে বৈবাহিক ধর্ষণ ব্যতিক্রম। বৈবাহিক ধর্ষণ অর্থাৎ একজন দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক, সেখানে একজন যদি তার কনসেন্ট ছাড়া তার সাথে যদি শারীরিক সম্পর্ক করা হয়, তাহলে কিন্তু তার এগেইনস্টে সেটাকে রেপ বলে বলা হয় বা ধর্ষণ বলে বিচার করা হয়। ম্যারিটাল রেপ বলা হয় যেটাকে ইংরেজিতে। ঠিক আছে, তো এই যে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ, এর সাথে অন্যান্য যে ধর্ষণ, যেখানে অচেনা ব্যক্তি যে ইনসিডেন্ট গুলো ঘটায়, যে এরকম আরজিকর কেসে দেখা গেছে, আরজিকরের কেসে, তো সেই সব কেসের সাথে এই যে বৈবাহিক ধর্ষণ এটা কেন ব্যতিক্রম হবে। মানে ওই সব টাইপের কেসের সাথে, মানে বলছি না যে আরজিকরে শুধু, সেই সব টাইপের যে কেস, সেই সব কেসের সাথে কেন এই যে বৈবাহিক ধর্ষণ শব্দটা, বৈবাহিক ধর্ষণ যে ইনসিডেন্টটা, এটা কেন আলাদা, সেটা কিন্তু সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে কেন্দ্র বোঝালো। তবে এটার কিন্তু কোনো যে পোক্ত সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বা কোনো আইন এসেছে এমনটা নয়। তবে এতদিন পর্যন্ত এই যে বৈবাহিক ধর্ষণ ইনসিডেন্টটা, সেটাও কিন্তু সেই যে অন্যান্য যে ধর্ষণ কেস, সেখানে ধর্ষণের পর তাকে হত্যা করা, ভিকটিমকে হত্যা করা, এইসব যে কেস ছিল, তাদের সাথেও সেই সব কেসের সাথে কিন্তু এই যে বৈবাহিক ধর্ষণ কেসগুলোকেও কিন্তু একইভাবে দেখা হতো। কিন্তু এটাকে একইভাবে দেখা উচিত নয়, এটাই কেন্দ্র সরকার তার হলফনামায় বোঝাতে চেয়েছে। তো এটা সুপ্রিম কোর্টে তারা পেশ করেছে, শুধুমাত্র এটার ভিত্তিতে পরবর্তীতে রায় আসবে, যদিও এখনো পর্যন্ত কোনো এর সঠিক রায় কিন্তু সুপ্রিম কোর্ট দেয়নি। তবে আমরা দেখতে পারি যে সেখানে কেন্দ্র সরকার কি পেশ করেছে তাদের হলফনামা, সেটা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই সমস্তটাই কিন্তু নিউজ কাটের ভিত্তিতে, ঠিক আছে, তথ্যের ভিত্তিতে। এখানে কোনো আমার ব্যক্তিগত কোনো ওপিনিয়ন থাকবে না। দেখো, কেন্দ্রীয় সরকার মনে করে কি, কোনো অপরিচিত ব্যক্তি যখন কোনো নারীকে ধর্ষণের, কোনো অপরিচিত ব্যক্তি দ্বারা যদি কোনো নারী ধর্ষিত হয়, সেখানে সেই ব্যক্তির বিরুদ্ধে যে কঠোরতম আইন প্রয়োগ করা হয়, বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রেও যদি সেই একই রকম কঠোর আইন প্রয়োগ করা হয়, তাহলে সেই বৈবাহিক জীবন অস্থির হয়ে যাবে। মানে সেখানে যে বৈবাহিক জীবনটা, বিবাহের পরে যে একটা দম্পতির মধ্যে যে বৈবাহিক সম্পর্ক, সেখানেও কোথাও আঘাত আসবে স্বাভাবিক ক্ষেত্র। সেটাই বলতে চাইছে যে কোনো সময় যে অন্যান্য যে অপরিচিত ব্যক্তির সাথে কোনো নারীর ধর্ষণের ক্ষেত্রে যেরকম নিয়ম কানুন, আইন শৃঙ্খলা রয়েছে, যেইভাবে রায় দেওয়া হচ্ছে, আইন প্রয়োগ করা হচ্ছে তাদের উপর, সেইভাবে এই বৈবাহিক জীবনেও, যে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রেও যে ওই রকম আইনকে প্রয়োগ করা হবে, এমনটা করলে পরে কিন্তু তাদেরই বৈবাহিক সম্পর্ক, একাধিক বৈবাহিক সম্পর্ক অস্থিরতার দিকেই চলে যাবে। তবে যে এই যে বৈবাহিক ধর্ষণ এটা যে অপরাধ নয়, এমনটা কিন্তু বলেনি, এটাও কিন্তু অপরাধ। তবে সেটার রায়, আইনি কার্যকলাপ সেটা ডিফারেন্ট হতে হবে, সেটা কিন্তু বলতে চেয়েছে কেন্দ্র সরকার। বৈবাহিক সম্পর্কের মধ্যে যদি কোনো ধর্ষণের ঘটনা ঘটে, তাহলে তা ব্যতিক্রমী, এটাই বলতে চেয়েছে কেন্দ্র সরকার। তাই এক্ষেত্রে যদি অত্যাধিক কঠোর বিধি আরোপ করা হয় এবং কঠোরতম শাস্তির বিধান দেওয়া হয়, তাহলে তা বিবাহ নামক সামাজিক যে প্রতিষ্ঠানটা রয়েছে তার উপরে আইনের কঠোর আঘাত আনবে। ঠিক আছে, দেখো, বৈবাহিক সম্পর্ক একটা সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় বা আইনি কার্যকলাপের মাধ্যমে কিন্তু সম্পন্ন হয়। একটা দুজন দম্পতি, একজন পুরুষ এবং মহিলা, তাদের বৈবাহিক জীবন শুরু করে এবং তার পরবর্তীতে তার সাথে শারীরিক সম্পর্ক যখন হয়, সেখানে যদি মহিলার কনসেন্ট বা মহিলার সম্মতি ছাড়া কোনো পুরুষ বা তার হাজবেন্ড যদি শারীরিক সম্পর্ক করে, সেটাকে বলা হয় বৈবাহিক ধর্ষণ। ঠিক আছে, তার কনসেন্ট ছাড়া করা হলো। কিন্তু সেক্ষেত্রে কিন্তু এই যে অন্যান্য যে ধর্ষণের কেস বা রেপের কেস হচ্ছে, তার সাথে কিন্তু এটাকে গোলালে চলবে না এবং সেরকম আইন, সেই আইনগুলোকে প্রয়োগ করলে চলবে না। এর জন্য ডিফারেন্ট আইন নিয়ে আসতে হবে, এমনটাই তার বোঝাতে চেয়েছে কেন্দ্র সরকার। ঠিক আছে, তার শাস্তি অন্যরকম হতে হবে, এটাই বলেছে। বৃহস্পতিবার শীর্ষ আদালতের শুনানিতে ঠিক এভাবেই বৈবাহিক ধর্ষণকে অন্যান্য ধর্ষণের ঘটনার থেকে স্বতন্ত্র হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করলো কেন্দ্রীয় সরকার। তবে সরকারের পক্ষ থেকে এটাও মেনে নেওয়া হয়েছে যে কোনো স্বামীরই স্ত্রীর অনুমতি ও স্বীকৃতি ছাড়া তার সঙ্গে সম্পর্ক স্থাপনের কোনো মৌলিক অধিকার নেই, এটাও কিন্তু বলেছে।
যে তুমি স্বামী হয়েছো বলেই স্ত্রীর কোনো সম্মতি নেবে না, কোনো স্বীকৃতি ছাড়া শারীরিক সম্পর্কে যাবে, এটাও কিন্তু গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, স্ত্রীর সম্মতির প্রয়োজন রয়েছে। একসঙ্গে কেন্দ্রীয় সরকার মনে করে কোনো অপরিচিত ব্যক্তি যখন কোনো নারীকে ধর্ষণ করে বা কোনো অপরিচিত ব্যক্তির দ্বারা কোনো নারী ধর্ষণের শিকার হয়, সেক্ষেত্রে যে ব্যক্তির বিরুদ্ধে কঠোরতম আইন প্রয়োগ করা হয়, সেই ক্ষেত্রে বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে যদি একই রকম কঠোর আইন প্রয়োগ করা হয়, সেখানে কিন্তু বৈবাহিক জীবনটাকে অস্থির করে তুলবে। সেখানে অন্যান্য ক্ষেত্রেও দেখা যাবে এটার মানে বলতে পারো এই যে বৈবাহিক ধর্ষণ জিনিসটাকে কিন্তু বেপথেও চালিত হতে পারে। ঠিক আছে, এটাকে খারাপভাবে ব্যবহার করা যেতে পারে কিছু সুযোগ সন্ধানী মহিলাদের দ্বারা। এটা কিন্তু মাথায় রেখে বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই যদি সেটা বৈবাহিক ধর্ষণ হয়, সেখানে তার আইনের মাধ্যমে অবশ্যই স্টেপ নিতে হবে। তবে সেখানে সেই রকম যে অন্যান্য যে ধর্ষণ বা রেপের কেস হচ্ছে, সেখানে যে কঠোর আইন ব্যবস্থা হচ্ছে সেরকম নয়, এখানে করতে হবে একটু আলাদা ধরনের। সেটা অবশ্যই বিচার বিভাগীয় তদন্ত মানে বিচারের ব্যবস্থার মাধ্যমে হবে, বিচারের মাধ্যমে সেখানে আইন আসবে। সেটা পরবর্তী বিষয় সময় যখন আসবে সেখানে অবশ্যই আলোচনা থাকবে। একটি মামলার প্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত কেন্দ্র তার বক্তব্য পেশ করে সংশ্লিষ্ট মামলার ভারতীয় দণ্ডবিধির IPC 375 নম্বর দ্বারা 2 নম্বর ব্যতিক্রমটিকে চ্যালেঞ্জ করে বলেছিল। আর ওই ব্যতিক্রমে বলা হয়েছে যে ধর্ষণের অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ ধর্ষক যদি অভিযোগকারিনী স্বামী হন তাহলে তার বিরুদ্ধে কোনো আইনি শুনানি করা যাবে না। তাহলে কি বলা হচ্ছে, ওই যে ব্যতিক্রমে যে আইন ছিল, সেই ব্যতিক্রমী আইন 375 নম্বর IPCর 2 নম্বর ব্যতিক্রমে যে সেখানে চ্যালেঞ্জ করে বলেছে। এবং সেই ব্যতিক্রম যে আইন রয়েছে সেখানে কিন্তু বলা ছিল যে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তি অর্থাৎ ধর্ষক যদি সেই যে অভিযোগকারিনী রয়েছেন তার যদি স্বামী হন, সেখানে তার ক্ষেত্রে কঠোর আইন বা কোনো আইনি শুনানি করা যাবে না। সেক্ষেত্রে আইনি শুনানি করা যেত না। এখন কিন্তু কেন্দ্র সরকার বলছে যে সেক্ষেত্রে ওই সব কঠোর আইনের বদলে কঠোর আইন অবশ্যই করা যাবে না, কিন্তু অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমনটা কিন্তু বলার চেষ্টা করেছে কেন্দ্র সরকার। এই প্রেক্ষিতে কেন্দ্র সরকার পক্ষ থেকে রাষ্ট্র স্বরাষ্ট্র মন্ত্রক একটি হলফনামা আদালতে জমা দেয় এবং তাতে উল্লেখ করা হয় যে বৈবাহিক সম্পর্ক স্থাপনের সঙ্গে সঙ্গে অনেক সামাজিক আশা আকাঙ্ক্ষাও রয়েছে ও দায়বদ্ধতাও তৈরি হয়। এবং আর তাই কেন্দ্রের যুক্তি এই কথা ঠিক যে একজন মহিলা বিবাহ হলো মানে তার যে সম্মতি প্রদানের অধিকার চলে গেল, এমনটা কিন্তু নয়। মানে একজন বিবাহ হয়ে গেল মানে তার সেই মহিলা যে সমস্ত সম্মতি, কোনো তার নিজের কনসেন্ট যে তার নেই, সে যে দিতে পারবে না এমনটা নয়। তার অবশ্যই সম্মতি নেওয়ার প্রয়োজন আছে, তার সম্মতির ভ্যালু রয়েছে। কিন্তু যদি কোনোভাবে তার সম্মতি ছাড়াই সম্পর্ক স্থাপন করা হয়, তাহলে তা বৈবাহিক সম্পর্কের বাইরে ঘটা কোনো ধর্ষণের ঘটনা সমতুল্য হতে পারে না। তবে সেটা ইকুয়াল নয়, আলাদাভাবে সেটাকে বিচার করতে হবে। কেন্দ্রের জমা দেওয়া হলফনামায় আরো বলা হয়েছে বৈবাহিক সম্পর্কের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটলে তার মোকাবিলা আইনের বিকল্প অনেক ধারা রয়েছে। যেমন তার মধ্যে IPC 354, 354A, 354B এবং 498 হচ্ছে অন্যতম। এই IPCর এই ধারাতে তাকে শাস্তি দেওয়া যেতে পারে, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, এমনটাই কেন্দ্র সরকার তার এই হলফনামায় বলেছে, যেটা এপিডেভিটের মাধ্যমে সুপ্রিম কোর্টে প্রদান করেছে কেন্দ্র সরকার। ঠিক আছে, এছাড়াও 2005 সালে গার্হস্থ্য হিংসা থেকে নারীদের সুরক্ষার সাথে যে আইন প্রণয়ন করা হয়েছিল, তাতেও বৈবাহিক ধর্ষণের ঘটনায় দোষী ব্যক্তিকে শাস্তি দেওয়া যেতে পারে। তো বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে শাস্তি দেওয়ার ক্ষেত্রে এরকম অনেক আইন রয়েছে। সেটা 2005 সালে গার্হস্থ্য হিংসার ক্ষেত্রে নারীদের সুরক্ষা প্রদানের স্বার্থে এরকম কিন্তু আইন আনা হয়েছিল এবং সেটাও এই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কেন্দ্রের বক্তব্য, ধর্ষণ রোধে যে কঠোরতম আইনগুলি প্রয়োগ করা হয় বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে, সেগুলোকে প্রয়োগ না করে উপরোক্ত বিধিগুলি ব্যবহার করা যেতে পারে। তো এখানে কিন্তু কেন্দ্র সরকারের একটাই উদ্দেশ্য যে বিবাহের পরে সম্পর্কটা স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যায়, সেখানে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই নারীদের কনসেন্ট নেওয়ার প্রয়োজন রয়েছে, তাদের সম্মতির গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে যদি কোনো ধর্ষণের কেস ঘটে, সেখানে এই রকম যে অন্যান্য যে কঠোরতম অপরাধ, ধর্ষণ যে একটা কঠোরতম অপরাধ, সামাজিক অপরাধ, সেটা নিঃসন্দেহ আমরা সকলেই জানি। তো সেখানে অন্যান্য যে কঠোর অপরাধগুলো যে হয় ধর্ষণের মতন, সেই সব অপরাধের ক্ষেত্রে যে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু বৈবাহিক ধর্ষণের ক্ষেত্রে ওরকম আইনের বদলে এই যে 2005 সালে গার্হস্থ্য হিংসা বা অন্যান্য যে 354, 354A, 354B এবং 498A ধারাগুলোকে কাজে লাগিয়ে শাস্তি দেওয়া যেতে পারে, এমনটাই বলেছে তাদের হলফনামায়। তো এই হচ্ছে বিষয় ছিল। তো তবে এটা কিন্তু এখনো কোনো রায় বেরোয়নি, কোনো আইন বেরোয়নি, এটা শুধুমাত্রই কেন্দ্র সরকারের দ্বারা
পেশ করা একটা হলফনামা সুপ্রিম কোর্টে। ঠিক আছে, এটা একটা বিশেষ মামলায় রুজু করা হয়েছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে একটি মামলার প্রেক্ষিতে এটা শীর্ষ আদালতে পেশ করা হয়েছিল। তো এই ছিল বিষয়, এটা মনে হলো যে এটা নিয়ে আলোচনা করা উচিত, ভিডিও বানানো উচিত, তো তার জন্যই সেটা নিয়ে আসা হলো। তো অবশ্যই এরকমই ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে দেওয়া যে বেল আইকন রয়েছে সেখানে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবে, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটিকে যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করতে পারো, যাতে তারাও এরকম ভিডিও ইনফরমেটিভ ভিডিওর সাথে সংযুক্ত থাকতে পারে। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ, জয় ভারত। এই বিষয়টি নিয়ে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো।